প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসান মাহমুদ ইতিমধ্যে তোমাদের সাথে একটি ক্লাস করেছি। আমি যে বিষয়ে যে বই নিয়ে আলোচনা করেছিলাম সে বইটির নাম ছিল উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। সে ক্লাসটা ছিল অনলাইন ক্লাস 1। আজকে হবে উৎপাদন ব্যবস্থা বিপণনের অনলাইন ক্লাস 2। বইটির নাম উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এবং এই উৎপাদন ব্যবস্থা বিপণনের দুইটি পার্ট, একটা প্রথম পত্র দ্বিতীয় পত্র। আমি আজকে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র, বিপণন হচ্ছে দ্বিতীয় পত্র। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র, উৎপাদন বিপণন হচ্ছে দ্বিতীয় পত্র। আলোচনা করা হবে উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র। তোমাদের কাছে কনফিউশন হবে এটা আবার কি, তোমরা ইতিমধ্যে এগুলো নিয়ে আলোচনা করো, তোমরা জানো না। তোমাদের যেমন একটা বাংলা বই আছে, ইংরেজি বই আছে, হিসাব বিজ্ঞান বই আছে, অর্থনীতি বই আছে, ঠিক এইরকমই এই উৎপাদন ব্যবস্থাপনা বিপণনও একটা বই। এটা দুইটি পার্ট, 200 নম্বরের। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নামে 200 মার্কের একটি বই আছে, যে পাঠ্যপুস্তক আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করবো। তার মধ্যে আলোচনার বিষয় উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র। তোমরা একাদশ শ্রেণী, তোমাদের শিক্ষাবর্ষ 2020 এবং 21। ইতিমধ্যে এই অধ্যায় 1 নম্বর অধ্যায়, এই 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের কাছে আলোচনা করেছি উৎপাদনের ধারণা নিয়ে। ইতিমধ্যে একটি ক্লাস করেছি। উৎপাদনের ধারণাটা কি তোমরা নিশ্চয় ভুলে যাওনি। আমরা উৎপাদনের ধারণা আলোচনা করতে গিয়ে একটা বিষয় আমাদের কয়েকবার আলোচনা করেছিলাম, উপযোগ। কয়েকবার আলোচনা করেছিলাম উপযোগ। উপযোগ কি সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং উপযোগের বিভিন্ন প্রকার ধরন নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত উপযোগ বলতে উপযোগ কিন্তু উৎপাদনের মাধ্যমে সৃষ্টি হয়। উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়। উপযোগ হলো মানুষের অভাব মোচনের ক্ষমতা। উপযোগ কি? মানুষের অভাব মোচনের ক্ষমতাকেই উপযোগ বলে। যে সমস্ত উপাদান দ্বারা মানুষের অভাব মোচন করা যেতে পারে মনে করতে হবে সেটাই তারই উপযোগ আছে। আর যে সমস্ত উপাদান দ্বারা মানুষের অভাব মোচন করা যায় না তাহলে তার উপযোগ নেই। তো তোমার কাছে একটা বই আছে, তোমার কাছে একটা বিপণন বই আছে, কিন্তু বিপণন বইটা দিয়ে তোমার এই ক্লাসটা পূর্ণ হচ্ছে না। ক্লাসটা তুমি বুঝতে পারছো না। ওই বিপণনের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে এই ক্লাসটা নাই, এই উপযোগ নামের চ্যাপ্টার নেই। তাহলে এই বই দিয়ে তোমার অভাব মোচন করা যাচ্ছে না, তাহলে তার উপযোগ নাই বলে ধরে নিতে হবে। যে বই নিয়ে তুমি অভাব মোচন করতে পারবে, সারা যে ক্লাস নেবে সেই ক্লাসগুলো যখন ওই বইয়ের মধ্যে পাবে সেটা তখন বলবে ওই বইটার উপযোগ আছে। তোমাদের হাতে একটা কলম থাকে, তোমরা প্রতিনিয়ত কলম ব্যবহার করছো। কলম ব্যবহার করতে করতে দেখা যাবে একটা কলম যতক্ষণ পর্যন্ত কালি আছে ততক্ষণ পর্যন্ত তোমার অভাব মোচন করতে পারছে, লেখার অভাব মোচন করতে পারছে, সুতরাং তোমার এইটার উপযোগ আছে। যখনই কলমটার কালি শেষ হয়ে যাবে তখনই বুঝবেন এর উপযোগ শেষ হয়ে গেছে, এটাতে আর কাজ হয় না, সুতরাং এটারও উপযোগ নেই। তাহলে উপযোগ কাকে বলে? এক কথায় অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে। তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো তাদের মধ্যে যারা বিজ্ঞান থেকে এসছো তারা উপযোগ শব্দের সম্পর্কে জানো না। যারা মানবিক থেকে এসছো তারা উপযোগ নিয়ে আলোচনা করেছো। যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসছো তারাও হয়তো উপযোগ নিয়ে একটু আলোচনা করে এসছো, উপযোগ সম্পর্কে ধারণা আছে। কিন্তু বিজ্ঞান যারা বিষয় পড়েছ তাদের উপযোগ নিয়ে ধারণা নেই। তো খুব সহজ কথায় বলতে পারে, যে সমস্ত দ্রব্য মানুষের অভাব মোচন করতে পারে সুতরাং তারই উপযোগ আছে। ধরো তুমি একটা রাস্তা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, রাস্তায় হাঁটতে গিয়ে দেখো একটা ব্রিজ পড়েছে, ব্রিজটা বা একটা পুল পড়েছে, পুলটাও অর্ধেক ভাঙ্গা, পুলটা দিয়ে রাস্তাটা পার হওয়া যাচ্ছে না। তাহলে মনে করবেন এই ব্রিজটার কোনো উপযোগ নেই, মানে ব্রিজটা তোমার অভাব মোচন করতে পারছে না। আর যখনই ব্রিজটা ভালো থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, তখন তার উপযোগ আছে। তাহলে অভাব মোচন করতে পারে এমন সমস্ত দ্রব্যের উপাদানকে বলা হচ্ছে উপযোগ, যা দ্বারা মানুষের অভাব মোচন করা যায়। মানুষের অভাবের সন্তুষ্টি বিধানের সক্ষম পণ্যের এমন গুণাবলীকে উপযোগ বলা হয়। ইটজেলেন ওয়াকার তিনি বলেছেন যে মানুষের অভাবের সন্তুষ্টি বিধান, মানুষের অভাবের সন্তুষ্টি বিধান। মানুষের অনেক ধরনের অভাব আছে, অভাব দ্বারা মানুষের সন্তুষ্টি বিধান করতে চায়, অভাবটা পূরণ করলেই হয় তার সন্তুষ্টি বিধান। সন্তুষ্টি বিধানের সক্ষম পণ্যের যে পণ্যগুলো মানুষের এই অভাব পূরণ করতে পারে তাকে উপযোগ বলা হয়। যেমন একজন মানুষের মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে, মিষ্টি দ্বারা তার অভাব মোচন করা যায়, তাহলে তার সে বোঝা যাবে তার উপযোগ আছে। এই উপযোগগুলোকে আমরা কয়েকটি শ্রেণীতে বিভক্ত করি। এই বিভিন্ন প্রকার উপযোগগুলি আমরা কয়েকটি শ্রেণীতে বিভক্ত করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে 1 নম্বর উপযোগকে বলা হচ্ছে রূপগত উপযোগ 1। 2 নম্বর উপযোগ হচ্ছে স্থানগত উপযোগ। 3 নম্বর হচ্ছে সময়গত উপযোগ। 4 নম্বর হচ্ছে সত্যগত উপযোগ এবং
5 নম্বরটা হচ্ছে সেবাগত উপযোগ। এই উপযোগগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। উপযোগ অভাব মোচনের ক্ষমতাকে বলে। এখন উপযোগ কয় শ্রেণী? 4 শ্রেণী। রূপগত উপযোগ কাকে বলে? রূপগত উপযোগ দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে যখন কোনো উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলা হয়। কেমন কথা? দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে যদি কোনো উপযোগ সৃষ্টি করা যায় তখন তাকে রূপগত উপযোগ বলা হয়। রূপগত উপযোগ যেমন বলা গেল, তুমি কাঠ থেকে চেয়ার, কাঠ থেকে টেবিল, কাঠ থেকে শোকেস, কাঠ থেকে সোফা সেট, কাঠ থেকে ড্রেসিং টেবিল ইত্যাদি তৈরি করা হচ্ছে। তাহলে এগুলো কি? কাঠ একটা দ্রব্য, তার আকার আকৃতি পরিবর্তন করে আরেকটা দ্রব্যে পরিবর্তন করছে, আরেকটা দ্রব্যে রূপান্তর করছে এবং তার দ্বারা মানুষের অভাব মোচন করা যায়। তাই এটাকে যখন কোনো দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে অন্য কিছু দ্রব্য তৈরি করা হয় তখন তাকে রূপগত উপযোগ বলে। যেমন সুতা থেকে কি হয়? সুতা থেকে তুলা হয়। তারপরে পাট থেকে কি হয়? পাট থেকে দড়ি হয়, পাট থেকে সুতলি হয়, পাট থেকে বস্তা তৈরি হয়। তাই কি একটা উপকরণ আছে যে উপকরণটা পরিবর্তন করে, আকার পরিবর্তন করে আর একটা দ্রব্যে রূপান্তর করা যায়, তাকে রূপগত উপযোগ বলা হয়। রূপগত উপযোগ সম্পর্কে আমরা হেনরি মনির নামে একজন ব্যক্তি আছেন, বিশেষ মনীষী আছেন, তিনি বলেছেন রূপগত উপযোগ হলো কোনো পণ্যের ওই সামর্থ্য যা তার আকার আকৃতির মাধ্যমে ক্রেতাদের সমস্যা সমাধান করে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে একটি পণ্যকে ব্যবহার উপযোগী করে তোলা হয়। রূপগত উপযোগের মাধ্যমে একটা পণ্যকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। উৎপাদনের সেই যে রূপগত উপযোগ উৎপাদন সেই রূপগত উপযোগটা সৃষ্টি করে। যেমন কাঠ চেরাই করে আসবাবপত্র তৈরি করা হচ্ছে, তুলা থেকে সুতা হচ্ছে, সুতা থেকে পোশাক তৈরি হচ্ছে, এটাই হচ্ছে রূপগত উপযোগ। তাহলে আমরা রূপগত উপযোগগুলো যখন কোনো দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে যখন কোনো উপযোগ সৃষ্টি করে তখন তাকে বলা হয় রূপগত উপযোগ। এবার আসি স্থানগত উপযোগ। তাহলে রূপগত উপযোগ কীভাবে? আকার আকৃতি পরিবর্তনের মধ্যে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়। স্থানগত উপযোগ কোনো দ্রব্য এক জায়গায় হতে অন্য জায়গায় স্থানান্তর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়। কোনো দ্রব্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে যখন কোনো উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়। যেমন আমরা ভাত খাচ্ছি, ভাত খাওয়ার জন্য আমরা চাল ব্যবহার করি। চাল আমাদের রংপুর অঞ্চলেও চাল উৎপাদন করা যায়, আবার আমরা দিনাজপুরের চাল ভোগ করি খাই, তাই না? কিন্তু দিনাজপুরের চালটা কি আমরা দিনাজপুরে গিয়ে কিনে নিয়ে এসেছি? না, দিনাজপুরবাসী চালটা আমাদের পরিবহনের মাধ্যমে আমাদের রংপুরে দিয়েছে, আমরা রংপুরের মানুষটা সেই চালটা ভোগ করে খাচ্ছি, আমরা সেই চালটা ব্যবহার করছি, আমাদের অভাবটা মোচন করছি, আমাদের দিনাজপুরের একটা ভালো চাল আমরা ব্যবহার করছি। এইটা হলো স্থান। এক জায়গার পণ্য আরেক জায়গায় স্থানান্তর করে যখন উপযোগ সৃষ্টি করা হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়। স্থানগত উপযোগ হলো কোনো দ্রব্যের ওই সামর্থ্য যা বিভিন্ন স্থানে সরবরাহের মাধ্যমে ক্রেতাদের সমস্যার সমাধান করা হয়। তাহলে স্থানগত উপযোগ কি? পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহের মাধ্যমে, পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের মাধ্যমে যখন কোনো উপযোগ সৃষ্টি করা হয় তাকে বলা হয় কি? স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ পণ্যদ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায়, যে কোনো পণ্য যে জায়গায় ফসল ফলা হয়। যেমন আমরা দেখি যে দিনাজপুর, রাজশাহীর আম, চাঁপাইনবাবগঞ্জের আম আমরা রংপুরের মানুষ, কিন্তু রংপুর তো চাঁপাইনবাবগঞ্জ আমরা কীভাবে আমাদেরকে আবাদ হয় না, হয় না। চাঁপাইনবাবগঞ্জ থেকে, রাজশাহী থেকে সেই আমটা আমাদের রংপুরে আসে। তো এক জায়গার স্থানের পণ্য আরেক জায়গায় নিয়ে আসতেছে। এইভাবে আমরা যে উপযোগ আমাদের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে স্থানগত উপযোগ। তৃতীয়ত আসি সময়গত উপযোগ। তৃতীয়তে আসবো আমরা কীগত উপযোগ? সময়গত উপযোগ। কোনো দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। আমরা সংরক্ষণ বুঝি, আমরা জমিতে ধান চাষ করি, আমরা জমিতে আলু চাষ করি, আমরা জমিতে টমেটো চাষ করি, আমরা অনেক ধরনের ফসল ফলাদি উপার্জন করি, চাষ করি, কিন্তু এই ফসলগুলো সবসময় সারা বছর ধরে উৎপাদন করা সম্ভব হয় না। যেমন আলুর কথাই বলা হয়, আলু কি সারা বছর উৎপাদন করা হয় না? একটা নির্দিষ্ট সিজনে, একটা নির্দিষ্ট সময়ে আলু চাষ করা হয়, কিন্তু সারা বছর ধরে মানুষ সেই আলুটা ভোগ করছে, সারা বছর ধরেই মানুষ আলুটা খাচ্ছে। তাহলে এই আলুটা কীভাবে পরে পচে? আলুটা তো পচনশীল দ্রব্য, রেখে দিলে কী হয়? পচে যায়। কিন্তু এমন একটা পদ্ধতি আছে, এমন একটা পদ্ধতি, সেটা গেলে সংরক্ষণ। সংরক্ষণের মাধ্যমে যখন আলুটা সংরক্ষণ করে রাখা হয় তখন কি হয়? এই আলুটা আরেক সময় ব্যবহার করা যায়। এখন যেমন আলুর আবাদ দেয়, অথচ আমরা আলু ঘরে ঘরে আলু
খাচ্ছি, এই আর্টটা পাচ্ছি কোথায়? সংরক্ষণের ফলে। কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়েছে, তাই সংরক্ষণের ফলে যখন কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করা হয় তাকে বলা হয় সময়গত উপযোগ। এক সময়ের দ্রব্য আর এক সময়ে সংরক্ষণের মাধ্যমে যখন উপযোগ সৃষ্টি করে তাকে সময়গত উপযোগ বলা হয়। সময়গত উপযোগ হলো কোনো পণ্যের ওই সামর্থ্য, কোনো পণ্যের সেই সামর্থ্য, সামর্থ্য বলতে ক্ষমতাকে বোঝাচ্ছে, ওই সামর্থ্য বা ক্ষমতা যা বিভিন্ন সময়ে গ্রহণ বা ব্যবহারের মাধ্যমে ক্রেতা সমস্যার সমাধান করতে পারে। এভাবে সময়গত উপযোগ সৃষ্টি করা যেতে পারে। এবার চতুর্থত আসি সত্যগত উপযোগ। আমরা আসলে আবার সত্যগত উপযোগ। সত্য হচ্ছে মালিকানা, সত্য বলতে মালিকানা। কোনো দ্রব্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সত্যগত উপযোগ হয়। তোমার একটি বাইসাইকেল আছে, তুমি বাইসাইকেলটা তোমার আরেক বন্ধুর কাছে বিক্রি করে দিয়েছো, তোমার বাইসাইকেলটার মালিকানা আরেক বন্ধুর কাছে চলে গেছে, তাহলে এখন সেই সাইকেলটার উপর তোমার কোনো অধিকার নেই। অধিকার কার আছে? তোমার বন্ধুর অধিকার আছে, বন্ধু সেই বাইসাইকেলটা তোমার ব্যবহার করছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি সত্যগত উপযোগ। যখন কোনো দ্রব্যের ক্ষমতা বা এর ব্যবহার উপযোগী দ্রব্যটা নিজের কাছে না রেখে হস্তান্তর করে দাও, অন্যের কাছে হস্তান্তর করে দাও, তাহলে হস্তান্তরের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হতে পারে। কোনো পণ্যের মালিকানা গ্রহণের মাধ্যমে পণ্য দ্বারা ক্রেতার অভাব সন্তুষ্টি বিধান হওয়াকে সত্যগত উপযোগ বলা হয়। দ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। তুমি একটা অ্যাকাউন্টিং বই আছে, তোমার একটা উৎপাদন ব্যবস্থাপনা বই আছে, এটা কিভাবে তোমার হলো? তুমি একটা দোকানে গিয়েছো, লাইব্রেরি গিয়েছো, বইটা কিনে নিয়েছো, কেনার ফলে এখন তোমার হয়েছে, তুমি যখন বিক্রি করে দেবে ওই বইটা তখন আরেকজনের হবে। এইভাবে যখন মালিকানা হস্তান্তরের ফলে যখন উপযোগ সৃষ্টি হয় তখন তাকে সত্যগত উপযোগ বলা হয়। যেমন বলা হচ্ছে একটি দোকান থেকে টাকা দিয়ে একটি কলম কেনা হলো, তা কলমটা এখন তোমার হয়ে গেল, মালিকানা তোমার থেকে গেলো, সুতরাং এটাকে বলা হবে ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হতে পারে। এবার সর্বশেষ আসি সেবাগত উপযোগ। সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সেবাগত উপযোগ বলা হয়। সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সেবাগত উপযোগ বলে। নিশ্চয়ই তোমরা অনলাইন ক্লাস করো, অনলাইন ক্লাস করে কি হচ্ছে? তোমাদের একটা অভাব মোচন করা হচ্ছে। কি? আমি ক্লাসে গিয়ে যে ক্লাসটা রুমে গিয়ে সশরীরে কলেজে উপস্থিত হয়ে ক্লাসে উপস্থিত হয়ে একজন শিক্ষকের সামনে যে পড়াশোনাটা করতাম সেটা করতে পারছি না, বিশেষ কোনো কারণবশত আজকে আমি অনলাইনে ক্লাস করছি। তো ক্লাসটা করার কারণ কি? তোমার কিছু শিক্ষা অর্জন করা, কিন্তু জ্ঞান অর্জন করা। তো জ্ঞান অর্জন করার জন্য আমি যে তোমাকে জ্ঞানটা দিচ্ছি এটা হলো সেবাগত উপযোগ। আমার কাছ থেকে তুমি শিক্ষা পাচ্ছ, এটা সেবাগত উপযোগ। ডাক্তারের কাছ থেকে সেবা পাচ্ছ, নার্সের কাছ থেকে সেবা পাচ্ছ, উকিলের কাছ থেকে সেবা পাচ্ছ, এইরকম যাদের কাছ থেকে কোনো সেবা পাও তাকে সেবাগত উপযোগ হয়। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তোমার একজোড়া স্যান্ডেল পরে, স্যান্ডেল জোড়া হঠাৎ করে একটা স্যান্ডেল ছিঁড়ে গেল, এখন কি স্যান্ডেলকে সেরা স্যান্ডেল দিয়ে হাঁটবে? নিশ্চয় তুমি পাশে একজন মুসিকে দেখবা, তার কাছে গিয়ে স্যান্ডেলটা সেলাই করে দেবে, তাতে তোমার কী হবে? একটা সেবা পাওয়া। মানে সেবাগত উপযোগ বলতে সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে বলা হয় সেবাগত উপযোগ। কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত সেবা অভাবের সন্তুষ্টি বিধান কাজে তাকে সেবাগত উপযোগ বলা হয়। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক প্রত্যেককে পেশাগত কাজের মাধ্যমে সেবাগত উপযোগ সৃষ্টি করতে পারে। এভাবে আমরা বিভিন্ন উপযোগ শুনলাম। আমরা উপযোগ বুঝি কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলা হয়। উপযোগকে আমরা 5টি শ্রেণীতে বিভক্ত করেছি। এক, রূপগত, একটি দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে যে দ্রব্যের উপযোগ সৃষ্টি করা যায় তাকে রূপগত উপযোগ বলা হয়। এক জায়গার দ্রব্য অন্য জায়গায় স্থানান্তর করে যে উপযোগ সৃষ্টি করা হয় স্থানান্তরের মাধ্যমে তাকে স্থানগত উপযোগ বলে। এক সময়ের দ্রব্য সংরক্ষণের মাধ্যমে আরেক সময়ের জন্য যখন উপযোগ সৃষ্টি করা হয় তাকে সময়গত উপযোগ বলা হয়। একজনের দ্রব্য আরেকজনের কাছে মালিকানা হস্তান্তরের মাধ্যমে যখন উপযোগ সৃষ্টি করা যায় তাকে সত্যগত উপযোগ বলা হয়। আর সেবার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সেবাগত উপযোগ বলা হয়। আমরা আজকে এই উপযোগ সম্পর্কে একটু আলোচনা করলাম। আগামী ক্লাসে আবার হয়তো আরেকটা বিষয় নিয়ে আমরা এই প্রথম অধ্যায়ে আরও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।